শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত। দেবীর বন্দনা আর প্রার্থনায় ভক্তদের অঞ্জলি। বারবার উচ্ছেদেও দখলমুক্ত হচ্ছে না ঢাকা মেডিকেল কলেজ। যোগসাজশী কারণ বলছে কর্তৃপক্ষ। দখল আর দূষণে মৃতপ্রায় ঢাকার আশপাশের 4টি নদী। ব্যর্থ হচ্ছে উচ্ছেদ অভিযান, বন্ধ হচ্ছে না বর্জ্য ফেলা। এবং দ্বিতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ইংল্যান্ড। ভুল শুধরে সিরিজে ফেরার লক্ষ্য মাশরাফিদের। টিকিটের জন্য টাইগার ভক্তদের রাত থেকেই ভিড়। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের অবৈধ স্থাপনা বারবার উচ্ছেদ করা হলেও কয়েক ঘন্টা পর আবারও তা দখল হয়ে যায়। মেয়র জানালেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি চক্র হাতিয়ে নিচ্ছে অর্থ। আর হাসপাতালের পরিচালক বলছেন, ঘাটতি রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়মিত নজরদারির। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। এটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের চিত্র। দখল হয়ে গেছে রাস্তার দুপাশ। রাখা হয়েছে অসংখ্য বেসরকারি অ্যাম্বুলেন্স, সিএনজি আর রিকশা তো রয়েছেই। তবে উদ্বেগজনক হলো, খাবার হোটেল, কাপড়ের দোকান সহ শতাধিক দোকান দখল করে রেখেছে হাসপাতালের সামনের সড়ক ও ফুটপাত। এমনকি ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক আমতলা এখন অবৈধ দখলদারের খপ্পরে। আপনি আমার ছবি নিতেছেন কেন? আমি কি আমার চলবেন কেন? আমি তো আমরা আবারও বলতে, পার্কিং এর টাকা নেয়, পার্কিং করে এক এক সময় এক এক লোক আছে টাকা নেয়। একদম গেটের সাথে তো আছে, ঠিক আছে আমরা মানলাম, কিন্তু কত লোকের সিএনজি তো আর বেশি জায়গাও লাগে না। উঠাই দিলে চলে যাই, 15 দিন সময় লাগে, 1 মাসও লাগে, আবার সবাই ঠিক করে বসা। এখান থেকে তুলে দিলে কোথায় যান? বয়ে যাই 2-3 ঘন্টা, 3 ঘন্টা এরকম, পরে জায়গা আবার বসে। এখানে লাইনম্যান আছে, একজন লাইনম্যান আছে, লাইনম্যানে নাকি টাকা ওঠায়। এরা এমনি নিজেরা বসছে না, এটা বড় লোকের হাত আছে। একাধিকবার উচ্ছেদের পরও কোন শক্তিতে পুনরায় জায়গা দখল হয়? প্রশ্ন ছিল হাসপাতালের পরিচালকের কাছে। বারবার উচ্ছেদ করে দিলে তাদের ক্ষতি হয়, তারপরেও আবার আসে। তার মানে হলো যে এখানে তাদের হয়তো কোনো ব্যবসায়িক স্বার্থ থাকতে পারে। সেইটা মনিটর করতে গেলে এখানে শক্ত মানে পুলিশি ব্যবস্থা যদি নেওয়া যায় তাহলে পরেই সম্ভব হবে। আমি নিজে ব্যক্তিগতভাবে পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি। কিছু রাজনৈতিক কর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যোগসাজশে এই স্থাপনাগুলো সরানো সম্ভব হচ্ছে না বলে নিজেদের সীমাবদ্ধতার কথা বললেন দক্ষিণ সিটি মেয়র। এক শ্রেণীর রাজনৈতিক কর্মী বলেন, এদের আসলে রাজনৈতিক পরিচয় বলতে যখন যে সরকার আসে তারা সেই সরকারের ছত্রছায়ায়, আপনার এদের কোনো আদর্শ নাই। কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামান্য কিছু সদস্য জড়িয়ে আছে। এই দুটি গোষ্ঠীর কারণে আমাদের খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। রাজধানী সহ সারা দেশের মানুষের চিকিৎসার আশ্রয়স্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। বিশেষজ্ঞরা বলছেন, সিটি কর্পোরেশন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের নিয়মিত নজরদারির অভাব এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তদারকির ঘাটতির কারণেই সরানো যাচ্ছে না এই হাসপাতালের সামনে থেকে অবৈধ স্থাপনাগুলো। আর যার ফলে বিপাকে পড়ছেন প্রতিদিন সেবা নিতে আসে এখানে হাজারো রোগী ও তার স্বজনরা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এক সময়ের জীববৈচিত্র্যে ভরপুর ঢাকার 4টি নদ নদী এখন পরিণত হয়েছে খালে। ভূমিদস্যুদের দখল আর ক্ষতিকর বর্জ্য ফেলায় নদীগুলো পরিণত হয়েছে মৃত্যুকূপে। নদী বাঁচাতে বারবার উচ্ছেদ অভিযান চালালেও অনেকটাই ব্যর্থ হচ্ছে তা। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। বুড়িগঙ্গার কারণেই 1600 শতকে অস্তিত্ব খুঁজে পাওয়া ঢাকা হয়ে ওঠে আরবীয়, পর্তুগিজ, ফরাসি ও ব্রিটিশ সহ দেশি বিদেশি পর্যটক এবং ব্যবসায়ীদের প্রিয় জায়গা। ভূপ্রকৃতির কারণে বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা ঢাকা ছিল মুঘল সুবেদারদের গুরুত্বপূর্ণ নগরী। নদীগর্ভে যে শহরের জন্ম, সেই ঢাকা এখন বুড়িগঙ্গা তুরাগের বড় শত্রু। বর্জ্য আর কলকারখানার রাসায়নিকে নদীর প্রায় 95% পানি বিষাক্ত হয়ে পড়েছে। শীতকালে এমনই ভয়াবহ হয়ে যায় যে পানির যে কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যর যে মাত্রা তার চেয়ে 2-3 গুণ বেশি বিচ্যুতি ঘটে। গবেষণায় দেখা যায়, বুড়িগঙ্গা ও শীতলক্ষার 40% পানির দূষণ হাজারীবাগের ট্যানারি শিল্পের বর্জ্য থেকে, 30% সিটি কর্পোরেশন ও ঢাকা ওয়াসার বর্জ্য, 10% পলিথিন, ইটভাটা ও জাহাজ ভাঙা শিল্প থেকে, আর 20% অন্য বর্জ্য থেকে। অনুসন্ধানে দেখা যায়, প্রতিনিয়ত দখল করে বালু ফেলায় ক্রমেই ছোট হচ্ছে নদীর আয়তন। শুরুতে ব্যবসার নামে দখল, এরপর গড়ে তোলা হয় বড় বড় স্থাপনা। এছাড়া প্লাবন ভূমির একটি বড় অংশে তৈরি করা হয়েছে ইটভাটা। সীমান্ত পিলার নদীর এটা বসানোর কথা ছিল সিএস এবং আরএস ম্যাপ দেখে, কিন্তু দেখা গেছে এটা
নদীর ভেতরে বসানো হয়েছে। নদী রক্ষায় বিআইডব্লিউটিএ 2010 সাল থেকে শতাধিকবার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালালেও এর সুরাহা হচ্ছে। উচ্ছেদের প্রতিযোগিতায় নামেন প্রভাবশালীরা। এটা উচ্ছেদ করে আমরা বৃক্ষরোপণের জন্য ব্যাট তৈরি করছিলাম, সে ব্যাট তারা আমাদের ব্যাট ভেঙে আবার বালিগতি করছে। অবৈধ দখল আর অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে এই নদীগুলো এখন অনেকটাই মৃতপ্রায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, যদি এখনই কার্যকরী পদক্ষেপ নেওয়া যায় তাহলে এই নদীগুলো রক্ষার পাশাপাশি রাজধানী ঢাকায় হয়তো হতে পারে একটি আধুনিক নগরী। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। এবার দুর্গাপূজার খবর। শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হল কুমারী পূজা। কুমারী বালিকার মধ্যে শুদ্ধ নারী রূপ চিন্তা করে ভক্তরা উদযাপন করেন এই পূজা। দুর্গাকে বলা হয় মাতৃভাব আর কুমারী নারীর প্রতীক। কুমারীর মধ্যে মাতৃভাব প্রতিষ্ঠাই এ পূজার মূল লক্ষ্য। শাস্ত্রমতে কুমারী পূজার উদ্ভব হয় কোলাসুরকে বধ করার মধ্য দিয়ে। মহা অষ্টমী শুরু হয় বিহিত পূজা দিয়ে, পরে কুমারী পূজার শেষে অঞ্জলি প্রদান ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। দেশের বিভিন্ন স্থানে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজার আয়োজন করা হয়েছে। অষ্টমীর শেষ লগ্নে বিকেলে অনুষ্ঠিত হবে সন্ধি পূজা। আমরা তো অন্য সময় মুক্তিরূপে আমরা পুজো করি কুমারী মাকে, তখন আমরা বিশ্বাস করি যে মানুষ রূপে মানে মার মধ্যে আমার দুর্গা মাকে বিশ্বাস করে পুজো করি। আমাদের সমাজে এখনো মেয়েদেরকে অনেকবার হেনস্থা করা হয়, হয়রানি করা হয়। তো আমি মার কাছে এটাই চাইবো যে মা যেন আমাদের নারী শক্তি আরো জাগিয়ে তুলতে পারি। আমরা মায়ের কাছে প্রার্থনা করি আমাদের মধ্যে অহংকার বিদ্বেষ দূরে থাক। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের শান্তিশ্বরী মাতৃমন্দিরে আছেন রিপোর্টার কমল দে। মহাষ্টমীর খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ ইমতিয়াজ। ঢাকা রামকৃষ্ণ মিশনের অনুকরণে বন্দরনগরী চট্টগ্রামে কিন্তু গত 12 বছর ধরে দুর্গাপূজার অষ্টমী তিথিতে শুরু হয়ে যাচ্ছে কুমারী পূজা। এবার ঠিক 11 বছরের ধারাবাহিকতায় 12 বছরের মাথায় কিন্তু শান্তিশ্বর মাতৃমন্দিরে কিন্তু এবারও দুর্গাপূজার আয়োজন করেছে কুমারী পূজা। শ্রেষ্ঠার দে তো কুমারী তাকে এবার 12তম বছরে মা দুর্গার আরেকটা ভৈরবী নামে আখ্যায়িত করা হয়েছে। আমরা আসলে একটু জানতে চাইবো যে আসলে মাতৃ যে এই কুমারী পূজাটি কেন হয় একটু বলবেন। কুমারী পূজা, দুর্গা পূজা করতে হলে কুমারী পূজা করতে হয়, কারণ কুমারী পূজা যদি না হয় স্বয়ংসম্পূর্ণ দুর্গা পূজা হবেন না। আর কুমারী পূজা হলে দেশের বিশ্বের সবার মঙ্গল হয়, দুঃখ দশা রোগ ব্যাধি শান্তির প্রতিষ্ঠা হয়। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কিন্তু পুরোহিতের সাথে। আমরা আরেকজনের কাছে জানতে চাইবো এবার যে কুমারী পূজার বিশেষত্ব কি এবং কুমারীর নামকরণ করা হয়েছে। এবারের কুমারীর নাম হয়েছে মা ভৈরবী রূপে আমরা কুমারীকে আজকে পূজা করব। আমরা 12 বছরে কুমারীর প্রতি বছর প্রথম থেকে 12 বছর পর্যন্ত কুমারীর এক একটা নাম হয়। আমাদের এবারের নাম হবে কুমারী ভৈরবী। ওনাকে ভৈরবী রূপে পূজা করা হয় এবং অশুভ শক্তিকে বিনাশ করার জন্য, শুভ শক্তির প্রতিষ্ঠার জন্য অষ্টমীর দিনে মার ভৈরবী রূপে পূজা করা হবে আজকে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন যে পুরোহিতের সাথে, তিনি আমাদেরকে জানাচ্ছেন এবারে মা দুর্গার নাম করা হয়েছে, অর্থাৎ কুমারীর নাম ভৈরবী। আমি একটু বলি যে গতকাল সন্ধ্যায় কিন্তু অষ্টমী তিথি শুরু হয়েছিল আর অষ্টমী তিথি এখনো চলছে। সকাল থেকে শুরু হয়েছে মহাষ্টমী পূজা। এই যে কুমারী পূজা, কুমারী পূজার পর শুরু হবে মূলত অঞ্জলি প্রদান। আপনারা দেখতে পাচ্ছেন কুমারী পূজা শুরু হয়েছে মঙ্গল ধ্বনি, যে উলুদ ধ্বনি, সাথে শঙ্কর ধ্বনি এবং সাথে যে ঘণ্টা, এই তিনটিকে মূলত হিন্দু ধর্মের মধ্যে মঙ্গল ধ্বনি হিসাবে আখ্যায়িত করা হচ্ছে। মঙ্গল ধ্বনি, শঙ্কর ধ্বনি এবং উলুদ ধ্বনির মধ্য দিয়ে কুমারী পূজা শুরু হয়েছে। অর্থাৎ 11 বছর বয়সী শ্রী শ্রেষ্ঠা দেখে মা ভৈরবী দুর্গার যে আরেক রূপ, সে দুর্গার আরেক রূপে তাকে কিন্তু চিত্রায়ন করে তাকে পূজা, মাতৃজ্ঞান তাকে পূজা করা হচ্ছে। অর্থাৎ বলে যে একসময় রামকৃষ্ণ মিশনে কিন্তু এই কুমারী পূজার প্রচলন করে। অর্থাৎ বলে যে যদি কুমারী পূজার যদি না হয় তাহলে কিন্তু মা দুর্গার যে আরাধনা, সে বন্ধন, সে আরাধনা পরিপূর্ণ হয় না। তারই অংশ হিসাবে কিন্তু কুমারীকে মাতৃজ্ঞান, মা দুর্গা জ্ঞানে সে পূজা শুরু হয়েছিল। ঠিক রামকৃষ্ণ মিশনের অনুকরণ করে
গত 12 বছর ধরে চট্টগ্রামে পাথরঘাটা এলাকায় শান্তিশ্বরী মন্দিরে কিন্তু এই কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও সেই ধারাবাহিকতা ঠিক দুপুর 12টায় শুরু হয়েছে এই কুমারী পূজা। আমি একটু অষ্টমী পূজা অথবা অষ্টমী তিথি সম্বন্ধে বলে, মূলত রাজা রামচন্দ্র রাবণকে বধ করার জন্য কিন্তু অকাল বোধন সে মা দুর্গাকে কিন্তু দুর্গা পূজা করেছিলেন। সে দুর্গা যে মহালয়ার মাধ্যমে মাতৃদুর্গা মা দুর্গা যে এই পৃথিবীতে এসেছিলেন, ঠিক তারপর ষষ্ঠীতে তার মাতা দুর্গার বোধন বা অধিবাস করা হয় এবং সপ্তমী তিথিতে সে নবপত্রিকা স্থাপনের মাধ্যমে মা দুর্গাকে আহ্বান জানানো হয়েছিল। মা সপ্তমী তিথিতে মূলত মা দুর্গার আহ্বান এবং দেবী বন্দনা করা হয়। অষ্টমী তিথিতে সহ মা দুর্গার শক্তি পূজা, অর্থাৎ বলা হয় মা দুর্গাকে শক্তিতে বলিয়ান করে বিভিন্ন দেবদেবতারা বিভিন্ন অস্ত্রে মা দুর্গাকে বলিয়ান করেছে অসুর বধের জন্য। পঞ্জিকের রীতি অনুযায়ী 5টা 49 অর্থাৎ অষ্টমী তিথি 24 মিনিট এবং নবমী তিথি 24 মিনিট, সে 48 মিনিটের সন্ধিক্ষণে সে কুষ্মাণ্ড বলিদানের মাধ্যমে সে পূজা অর্থাৎ অষ্টমী পূজা শেষ হবে, সন্ধি পূজা শেষ হবে। তো এখন পর্যন্ত চলছে উৎসবের মধ্যে দিয়ে কুমারী পূজা। 3 কেস এখন পর্যন্ত আমার কাছে ছিল পাথরঘাটা শান্তিশ্বরী মন্দির থেকে কুমারী পূজা সর্বশেষ। দর্শক, চট্টগ্রামের শান্তিশ্বরী মাতৃ মন্দির থেকে কুমারী পূজার খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। বাগেরহাটের হাকিমপুর শিকদার বাড়ি পূজা মণ্ডপে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী ফাহমিদা মৌটুসী। অষ্টমী ও কুমারী পূজার আনুষ্ঠানিকতার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাগেরহাটের শিকদার বাড়ির দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা, তার এখনকার পরিস্থিতি যদি আমি আপনাদেরকে বলতে চাই তাহলে কিন্তু এখন চলছে মন্ত্রপাঠ এবং অন্যান্য যেসব আচার অনুষ্ঠান আছে। এর আগের কথা যদি আমি একটু বলি যে সকালেই কিন্তু মহাষ্টমী কল্পারম্ভ এবং মহাষ্টমী বিহিত পূজার মাধ্যমে কিন্তু আসলে আজকে মহাষ্টমীর যে আনুষ্ঠানিকতা তা শুরু হয়ে গেছে এবং এর মধ্যে দিয়ে কিন্তু আসলে আজকে মহাষ্টমীর যে বড় আয়োজন তার কিন্তু শুরু হয়েছে এবং জানিয়ে রাখি দুপুর 2টায় আসলে এখানে কুমারী পূজা অনুষ্ঠিত হবে এবং মহাষ্টমীর যে মূল আকর্ষণ কুমারী পূজা তা কিন্তু এখানে হবে। এবং বলি যে দেবী দুর্গা যে মর্তে আসেন স্বর্গ থেকে মর্তলোকে তাকে আহ্বান করা হয় এবং এই দুর্গাপূজার এই কয়েকদিনে কিন্তু তাকে বিভিন্ন রূপে আসলে বিভিন্ন রূপে তাকে আহ্বান করা হয় এবং বিভিন্ন রূপে তার পূজা করা হয়। এবং কুমারী পূজার যে আয়োজন আসলে এখানে একজন নারীর শক্তি বা একজন নারীকে সামনে আনার জন্য আসলে নারীর শক্তিকে আরো শক্তিশালী করার জন্য বলা চলে কুমারী পূজার আয়োজন করা হয় এবং মহাষ্টমীর বলা চলে কুমারী পূজা আসলে মূল আকর্ষণ এই পূজার। এবং আরেকটু যদি বলি যে পুরোহিত যেমনটি জানিয়েছিলেন যে মহাষ্টমী কল্পারম্ভ এবং মহাষ্টমী বিহিত পূজার পরেই কিন্তু হয়েছে মহাস্নান, অর্থাৎ মহাস্নানের বিষয়টি আমি যেমনটি জানিয়েছিলাম যে আসলে দেবীর প্রতিমার সামনে একটি আয়না রেখে সেখানে বিভিন্ন শুদ্ধ পানি, মধু, দুধ ইত্যাদি দিয়ে গোসল করানো হয় এবং প্রার্থনা করা হয় যেন দেশ ও দশের মঙ্গল হয় এবং দেশ ও জাতির যেন মঙ্গল হয়। দর্শক, আমরা এখানে কিন্তু আসলে ভক্ত দর্শনার্থী সব ধর্মের মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পরিবেশ এবং আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানকার একজনের সঙ্গে যে আপনি তো জানেন দেবী দুর্গা এবার আসছেন ঘোড়ায় চড়ে এবং যাবেনও ঘোড়ায় চড়ে, তার ফলাফল হিসেবে কিন্তু আসলে অশুভ বলা হচ্ছে, কিন্তু তারপর আপনি দেবী দুর্গার কাছে আসলে কি প্রার্থনা করছেন এবং কি চান? আমরা চাই যে মানুষ যাতে ভবিষ্যতে সুখে শান্তিতে থাকতে পারে এবং দেবীর আবির্ভাবে আমরা যেন ভবিষ্যতেও এই সুখের দিনগুলো আরো সুখভাবে কাটাতে পারি এবং আমাদের এই বাংলাদেশের বা বিশ্বের লোকগুলো যেন শান্তিতে কাটাতে পারে। একটু সময়ের ভিতরে আমাদের অষ্টমীর পূজা আরম্ভ হবে। অষ্টমী পূজার ভীষণ আকর্ষণ হচ্ছে যে কুমারী পূজা। আমাদের যত দর্শক আছেন কুমারী পূজার পরেই এখানে অঞ্জলি দেওয়া হবে, অঞ্জলির পরেই আমাদের কুমারী পূজাটা আমাদের অষ্টমী পূজাটা শেষ হয়ে যাবে। তা আমরা মায়ের কাছে আরাধনা করি যে ভবিষ্যতে আমরা আরো সুখের দিনে এইভাবে কাটাতে পারি এবং মানে আমরা দিন দিন যেন মায়েকে বেশি করে ডাকতে পারি। ধন্যবাদ। দর্শক, এখানে কিন্তু আরেকজন আছে, আপনি আসলে কি মন্ত্রপাঠের মাধ্যমে দেবীর কাছে কি প্রার্থনা করছেন বা কি চান? আমরা সবাই দেবীর কাছে কামনা করি পুজো আমরা সবাই মিলে আর কি হিন্দু মুসলমান সবাই মিলে সহযোগিতায় এই পুজোটা হয় এবং আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ পুজোই বলে আমরা মনে করি। তা আমরা সবাই চাই যে এই পুজোর মাধ্যমে আমরা শান্তি বা সুষ্ঠুভাবে বসবাস করতে পারি, এটাই আমাদের মা দুর্গার কাছে কামনা। ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে দেবী দুর্গা কিন্তু এবার আসবে ঘোড়ায় চড়ে এবং যাবেনও ঘোড়ায় চড়ে, যার ফলাফল বলা হয়েছে যে আসলে কিন্তু অশুভ ছত্রভঙ্গ হবে সবকিছু। কিন্তু যারা এখানে ভক্ত দর্শনার্থী আছেন, যারা এখানে দেবীর আরাধনা
করছেন তারা কিন্তু সবাই চাচ্ছেন দেশ ও জাতির মঙ্গল কামনা করছেন এবং তারা কিন্তু আসলে চাচ্ছেন যে ভবিষ্যতে সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং দেশের সব সম্পদ যেন আরো বাড়তে থাকে। এই সব বিষয় কিন্তু অর্থাৎ পারিবারিক এবং সব বিষয় কিন্তু আসলে যেন সবাই ভালো থাকতে পারে সেই প্রার্থনাই তারা করছেন। দর্শক, বাগেরহাটের হাকিমপুরের দুর্গাপূজার মণ্ডপ থেকে ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, বাগেরহাটের হাকিমপুর শিখদের বাড়ি থেকে পূজা মণ্ডপের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ফাহমিদা মৌটুসী। সময় সংবাদে আরো থাকছে, বরগুনায় জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় কোনো কাজই আসছে না বনায়ন প্রকল্প। বনায়নের নামে চলছে পুকুর চুরি, কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ। বাংলাদেশ ইংল্যান্ড ওয়ানডে সিরিজের খবর, ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে টাইগাররা, এমনটাই জানিয়েছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। সেই সঙ্গে প্রথম ম্যাচের ভুল শুধরে খেলতে পারলে এখনো সিরিজ জেতা সম্ভব বলে মনে করেন তিনি। অন্যদিকে প্রথম জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য ইংলিশ অধিনায়ক জশ বাটলারের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 2:30টায়। সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে বাংলাদেশকে। টপ অর্ডারের ইমরুল কায়েস ও মিডল অর্ডারের সাকিব আল হাসান ছাড়া আর কেউই উল্লেখ করার মতো কিছু করতে পারেননি। তবে প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে আবারও ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। যদিও দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে আগের দিন বাংলাদেশ দলের ক্রিকেটাররা অনুশীলন করেননি, তবে টাইগারদের মনোবল বাড়াতে হোটেলে এসে উপস্থিত হয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বৈঠক শেষে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানান, সিরিজ জেতার সুযোগ এখনো হাতছাড়া হয়নি। সেক্ষেত্রে টেইল এন্ডের ব্যাটসম্যানদের উপর ভরসা না করে টপ ও মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ম্যাচ ফিনিশ করার ব্যাপারে দায়িত্বশীল হতে হবে বলে মনে করেন তিনি। ছোটখাটো মিস্টেকগুলো ছিল, সেখান থেকে শিক্ষা নিয়ে অবশ্যই আমরা কালকে তো অবশ্যই আবার নতুন উদ্যমে খেলবো, জয়ের জন্যই খেলবে বাংলাদেশ ডেফিনেটলি। আশা করি এই সিরিজ থেকে এখনো পাওয়ার অনেক কিছু আছে আমাদের হাতে। সিরিজটা যে আমরা 1-0 পিছিয়ে থাকলে আমরা মনে করি 2-1 হতে পারে। প্রথম 7 জন ব্যাটসম্যান যারা আমাদের জন্য ব্যাটসম্যান হিসেবে খেলে তাদেরই রেসপন্সিবিলিটি বেশি থাকবে। যখন আপনি এরকম 310 রান চেস করতে যাবেন, ইজ দেয়ার রেসপন্সিবিলিটি। এগ্রেসিভ ক্রিকেটই খেলবে বাংলাদেশ। আমি মনে নো ফিয়ার ক্রিকেটটাই আমাদের এখন মূল মন্ত্র, যে আমরা ওইভাবে খেলতে চাই। তো আই বিলিভ যে যারাই খেলে কিনা, যেই কম্বিনেশনই খেলার হোক না, আমাদের বেস্ট ক্রিকেট খেললে আমরা ইংল্যান্ডকে অবশ্যই হারাতে পারবো। অন্যদিকে ইংল্যান্ড দলের সদস্যরাও হোটেলে বসে কাটিয়েছেন পুরো সময়। তবে শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে রুদ্ধদ্বার অনুশীলন করতে দুপুরে হোটেল ত্যাগ করেন টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক ও জেসন রয়। এদিকে অনুশীলন না করলেও প্রথম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক জশ বাটলার জানিয়েছিলেন, দ্বিতীয় ম্যাচে তার দল জয়ের জন্যই মাঠে নামবে। প্রথম ম্যাচে আমরা জয় পেয়েছি, তাই এ নিয়ে আর ভাবছি না। দলের সবাই ফর্মে থাকায় দ্বিতীয় ম্যাচেও জয় পাবো বলেই বিশ্বাস করি। দ্বিতীয় ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত হবে শ্রীলঙ্কানদের। অন্যদিকে সিরিজে ফিরতে হলে এই ম্যাচে জয় পেতেই হবে টাইগারদের, নইলে হারাতে হতে পারে ঘরের মাটিতে টানা সিরিজ জয়ের রেকর্ড। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। নাশকতার 40টি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে সকালে রাজধানীর সিএমএম আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সোহেল। রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে 40টি মামলা রয়েছে বিএনপির নেতার বিরুদ্ধে। বিএনপির আন্দোলন কর্মসূচি চলাকালে বিভিন্ন সময় নাশকতার এই মামলাগুলো দায়ের করে পুলিশ। সময় সংবাদে আরো থাকছে, ফ্লোরিডার পর এবার ঘূর্ণিঝড় ম্যাথিউ আঘাত হানল নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায়। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13 জনে, হাইতিতে মারা গেছেন 9 শতাধিক। সাভারের আশুলিয়া থেকে আটক 90 জিএমবির অর্থের প্রধান যোগানদাতা আব্দুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে তাকে পরিবারের 4 সদস্য সহ আটক করে র্যাব। সে সময় ঘটনাস্থল থেকে নগদ 30 লাখ টাকা, আগ্নেয়াস্ত্র সহ জঙ্গিবাদী বই উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় আশুলিয়ার বসুন্ধরা এলাকায় 5 তলা একটি বাড়ির 5ম তলায় অভিযান চালায় র্যাব ও গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল। অভিযানের সময় আব্দুর রহমান 5 তলা থেকে লাফিয়ে পড়ে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়। এদিকে অভিযানের সময় ওই ফ্ল্যাট থেকে এক নারী ও এক শিশুকে এবং বাড়ির কেয়ারটেকার তরিকুল ইসলামকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, জঙ্গিবাদী বই, দেশীয় অস্ত্র, মোবাইল জ্যামার ও নগদ 30 লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
এখানে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক আছে এবং আরেকটি বিষয় লক্ষণীয় হচ্ছে যে একটি মোবাইল জ্যামারও এখানে পাওয়া গিয়েছে। মূলত সে আইনুল নামে সে পরিচিত ছিল এবং এখানে যে বাসা ভাড়াটি নিয়েছে 6 মাস আগে এখানে বাসা ভাড়া নিয়েছে এবং বাসায় সে বলেছে এখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করে সে এখানে অবস্থান করছে। নব্য জিএমবি কর্তৃক বিভিন্ন নাশকতার সকল অর্থই সে এখান থেকে সরবরাহ করত এবং কোথায় কিভাবে অর্থ সরবরাহ করত সেরকম একটা তালিকাও আমরা এখান থেকে জব্দ করেছি। সঠিক পরিকল্পনার অভাব ও অব্যবস্থাপনায় জলবায়ু উন্নয়ন ট্রাস্টের কোটি কোটি টাকা বরগুনায় জলবায়ু বিরূপ প্রভাব মোকাবেলায় কোনো কাজেই আসছে না। যে প্রকল্পে ব্যয় করা হয়েছে অর্থ সেটিও বাস্তবায়ন হয়নি সঠিকভাবে। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমাতে বনায়ন করার কথা থাকলেও বনের মধ্যে বনায়নের নামে করা হয়েছে পুকুর চুরি। বিশেষজ্ঞরা বলছেন বনের মধ্যে নতুন করে লাগানোয় গাছ বেড়ে ওঠা অনেকটাই অসম্ভব। এম এ আজিমের তথ্য ও এস এম সিফাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় গাছের ভূমিকা অপরিসীম। নতুন করে গাছ লাগিয়ে বনের পরিমাণ বাড়ালে বায়ুমণ্ডল থেকে কমবে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। এতে সম্ভব হবে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা করা। যেজন্য সরকার জলবায়ু উন্নয়ন ট্রাস্টের কোটি কোটি টাকা বনায়নের জন্য ব্যয় করছে। কিন্তু প্রশ্ন উঠেছে এর সঠিক ব্যবহার হচ্ছে কিনা। বরগুনার পাথরঘাটায় 2013-14 অর্থ বছরে 100 হেক্টর জমিতে 2.5 কোটি টাকা ব্যয়ে বনায়ন করার কথা বন বিভাগের। তবে বনের মধ্যেই করা হয়েছে বনায়ন। এতে অধিকাংশ লাগানো চারাই মরে গেছে, আর গভীর বনে নেই কোনো চারাও। গাছের পাতা একেবারে ঝরে গেছে। আর কিছুদিন পরে পাতা যখন নতুন গজাবে তখন কিন্তু একটা সবগুলো সুন্দরভাবে দেখা যাবে। বিশেষজ্ঞরা বলছেন বনের মধ্যে বনায়ন করায় বড় গাছের প্রভাবে খাবার সংগ্রহ করতে না পেরে মরে যাচ্ছে চারাগুলো। একটা উদ্ভিদ যদি বেশি ডমিনেন্ট হয়, তার কাছেই যদি একটা খুব দুর্বল উদ্ভিদ লাগানো হয়, তাহলে কিন্তু ডমিনেন্ট উদ্ভিদটার প্রভাবে ওই দুর্বল উদ্ভিদ আপনার সার্ভাইভ করতে পারবে না। তো সেটা বিবেচনা করে আমাদেরকে যদি উদ্ভিদ লাগানো হয়, প্লান্টেশন করা হয়, সেক্ষেত্রে সেটা আমাদের জন্য বেটার হবে। তবে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার দাবি, বনায়ন করার পূর্বে মাটি পরীক্ষার কোনো বিধান নেই তাদের। বন বিভাগে আমরা ল্যান্ডের মাটি পরীক্ষা করা আজ পর্যন্ত আমি দেখি নাই যে কোথাও মাটি পরীক্ষা করে। যেভাবে ইন পেপারস আছে, পেপারসের মতো কিন্তু ফিল্ড থাকে না। খোঁজ নিয়ে জানা গেছে এর আগেও এ বনের মধ্যে বনায়নের নামে গাছ লাগিয়েছিল বন বিভাগ। সেগুলো মারা যাওয়ার পরও দ্বিতীয়বার আবারও গাছ লাগিয়েছে তারা। সময় সংবাদ, বরগুনা। গেল 4 দশকে একটু একটু করে এগিয়ে এখন দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প। বিকাশ ঘটেছে এই শিল্প সংশ্লিষ্ট ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্পেরও। তবে এসব শিল্প পণ্যের মান যাচাইয়ে দেশে কোনো ল্যাব সুবিধা না থাকায় সুযোগের সবটুকু কাজে লাগাতে পারছে না ব্যবসায়ীরা। তারা বলছেন সরকার জমির ব্যবস্থা করলে নিজেদের উদ্যোগেই গড়ে তুলবেন আধুনিক পরীক্ষাগার। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় সবটুকুই আসে পোশাক শিল্প থেকে। বিশ্ববাজারেও বেশ চাহিদা বাংলাদেশি পোশাকের, যার অন্যতম কারণ ক্রেতার চাহিদা অনুযায়ী সময় মতো পণ্য সরবরাহের সক্ষমতা। এই শিল্পের জন্য দরকারি বোতাম, জিপার, কার্টুন, হ্যাঙ্গার সহ প্রায় 35 ধরনের আনুষঙ্গিক পণ্য তৈরি হয় বাংলাদেশেই। দেশের ছোট বড় প্রায় 1,500 প্রতিষ্ঠান এর সঙ্গে জড়িত। তবে উৎপন্ন এসব পণ্যের মান পরীক্ষার জন্য দ্বারস্থ হতে হয় বিদেশের। যে ধরনের টেস্টের জন্য বাইরের জন্য অপেক্ষা করতে হয় বাইরের কাছে। ইনস্টিটিউট থাকলে আমাদের এখান থেকে 100% সাপোর্ট দিতে পারলে বাইরে আরো দ্রুত তাদের ট্রান্সফার করা সম্ভব। আর না হলে তো আমার সেই বাইরে পাঠানোর পরে বাইরে থেকে আসবে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। অ্যাক্সেসরিজের 100% প্রাধান্য দেওয়া উচিত গভর্নমেন্টের। 2018 সালের মধ্যে পোশাক শিল্পের আনুষঙ্গিক পণ্যের মোট রপ্তানি লক্ষ্যমাত্রা $12 বিলিয়ন নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে পণ্যের পরীক্ষাগারের গুরুত্ব তুলে ধরে সরকারি সহযোগিতা চান ব্যবসায়ীরা। টেস্টিং এর একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা খাত হয়ে দাঁড়াচ্ছে। গভর্নমেন্ট যেখানেই হোক না কেন, স্পেসিফিক করে যদি আমাদের 1 বিঘা বা 2 বিঘা একটা জায়গাতে, এই জায়গার মধ্যে আমরা নিজস্ব অর্থায়ন আমাদের মতো করে আমরা আমাদের ক্যাপাসিটি অনুপাতে হয়তো একতলা বিল্ডিং একটা করলাম, পাশাপাশি রিলেটেড মেশিনারি চালানো আমরা শুরু করলাম। আমাদের দৃঢ় বিশ্বাস আস্তে আস্তে আমরা আগাইতে পারবো। অর্থনীতিবিদরাও বলছেন পরীক্ষা নিরীক্ষার সুযোগ দেশে থাকলে গতি বাড়বে পণ্যের রপ্তানিতে। যে এখন সময় এসেছে এই খাতটা যেটা নিজে নিজে গ্রো করেছে সেই খাতটাকে সাপোর্ট দেওয়ার। এটা শুধু মেশিনের ব্যাপার না, লোকবলেরও ব্যাপার। এই দুটো জায়গায় আমি মনে করি যে ইনভেস্টমেন্ট দরকার। সরকারের পক্ষ থেকে আমরা যেমন একটা ব্রিজ করি, কালভার্ট করি, সেরকম কিন্তু আমি মনে করি যে একটা টেস্টিং ল্যাবরেটরি থাকা উচিত। গেল অর্থ বছর দেশের চাহিদা মিটিয়ে $1 বিলিয়ন পোশাক শিল্পের জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক পণ্য সরাসরি রপ্তানি হয়েছে বিভিন্ন দেশে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশে বাইরের খবর। শক্তিশালী হারিকেন ম্যাথিউর আঘাতে যুক্তরাষ্ট্রে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13 জনে। দেশটির 4 অঙ্গরাজ্য ফ্লোরিডা, জর্জিয়া, দক্ষিণ ক্যারোলাইনা ও উত্তর ক্যারোলাইনায় জারি করা হয়েছে জরুরি অবস্থা।
অনেকটা শক্তি হারিয়ে সামুদ্রিক ঝড়টি যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। নর্থ ক্যারোলাইনার গভর্নর প্যাট ম্যাক্রি জানিয়েছেন সেখানে 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া জর্জিয়াতেও মারা গেছেন 3 জন। এর আগে ফ্লোরিডাতে ঘূর্ণিঝড়টি আঘাত হানার পর 4 জন মারা গেছেন। গেল 1 দশকে এমন শক্তিশালী ঘূর্ণিঝড় যুক্তরাষ্ট্রে আর হয়নি। হাজার হাজার মানুষকে বসতবাড়ি থেকে সরিয়ে নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া লাখ লাখ মানুষ রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায়। সাউথ ক্যারোলাইনায় ম্যাথিউর প্রভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এদিকে হাইতিতে হারিকেন ম্যাথিউর আঘাতে মৃতের সংখ্যা 900 ছাড়িয়েছে। আবারও বাংলাদেশ ইংল্যান্ড ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। বাংলাদেশ ও ইংল্যান্ডের দ্বিতীয় ম্যাচের টিকিট সংগ্রহ করতে টাইগার ভক্তদের মাঝে দেখা গেছে ব্যাপক আগ্রহ। গতরাত থেকেই টিকিট প্রত্যাশীরা ভিড় করেন ইনডোর স্টেডিয়ামের বাইরে বিসিবি নির্ধারিত টিকিট বুথের সামনে। অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি সামলাতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের। তবে প্রথম ম্যাচের টিকিট নিয়ে যেমন বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এখন পর্যন্ত সে অবস্থা দেখা যায়নি। এদিকে টিকিটের সংখ্যা কম হওয়ায় এখনো টাইগার ভক্তদের মাঝে শোনা গেছে নানা অভিযোগ। এদিকে সকাল 10টায় টিকিট বিক্রি শুরু হয় বিসিবি নির্ধারিত বুথ থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত। দেবীর বন্দনা আর ভক্তদের প্রার্থনায় অঞ্জলি। বারবার উচ্ছেদ ও দখলমুক্ত হচ্ছে না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের এলাকা। রাজনৈতিক প্রভাব আর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যোগসাজশী কারণ বলছে কর্তৃপক্ষ। দখল আর দূষণে মৃতপ্রায় ঢাকার আশপাশের 4টি নদী। ব্যর্থ হচ্ছে উচ্ছেদ অভিযান, বন্ধ হচ্ছে না বর্জ্য ফেলা। এবং দ্বিতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ইংল্যান্ড। ভুল শুধরে সিরিজে ফেরার লক্ষ্য মাশরাফিদের। টিকিটের জন্য টাইগার ভক্তদের রাত থেকে ভিড়। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ে।